একটা ফ্রিল্যান্সারের জন্য ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আর কী ওয়েতে তার প্ল্যাটফর্মগুলো ক্রিয়েট করা উচিত অ্যান্ড কেন এগুলো বেশি ইম্পর্ট্যান্ট। একটা ফ্রিল্যান্সার যখন একটা মার্কেট প্লেসে কাজ করে তার মেইন সম্বল হলো তার প্রোফাইলটা। এখন এই প্রোফাইলটা বিভিন্ন কারণে হ্যাম্পার হতে পারে, নেগেটিভ রিভিউ হোক, সাপোর্ট থেকে যে কোনো কারণে ব্যান হোক, বা আপনার কোনো কপিরাইট ভায়োলেশন হোক। হ্যাঁ, আমরা যখন কাজ করি আমরা অনেক কিছু নিয়ে ডিল করি, তো এনি টাইম থার্ড পার্টি পলিসি ভায়োলেট হয়ে যেতে পারে। অ্যান্ড আমরা যেহেতু এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেই না যখন অ্যাকসেপ্ট করি, তো আমাদের জন্য ব্যাপারটা আরও বেশি কমন। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা যখনই একটা প্রোফাইল 2-3 বছর ধরে বিল্ড করি, ওটা যখন সাডেনলি কোনো একটা কারণে পুরোপুরি ব্যান হয়ে যায়, তখন আমাদের কি হইতেছে, আমাদের ওই মেইন ইনকাম সোর্সটা একদম নাই হয়ে যেতেছে। তো এই সব ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যখন প্রোফাইলে মোটামুটি ভালো একটা ট্র্যাকশন আসতেছে, তখন আমাদের আরও ব্যাকআপ ক্রিয়েট করতে হবে। এটা হইতে পারে অন্য অন্য মার্কেট প্লেসে প্রোফাইল খুলে সেম সার্ভিস আপনি অন্য অন্য মার্কেট প্লেসে দেন। হ্যাঁ, বড় বড় মার্কেট প্লেস যেগুলো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, হ্যাঁ, এই মার্কেট প্লেসগুলোতে সার্ভিস দেওয়া শুরু করেন। অ্যান্ড পাশাপাশি আপনার যে প্রফেশনাল প্রোফাইলগুলো, ইউটিউব হইতে পারে, লিঙ্কডইন হইতে পারে, টুইটার হইতে পারে, মিডিয়াম হইতে পারে, হ্যাঁ, medium.com, এই ওয়েবসাইটগুলোতে যখন আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন অ্যান্ড আপনার কাজগুলো শো করা শুরু করবেন, ইট ক্যান বি বিহ্যান্স ড্রিবল ফর ডিজাইনার্স। হ্যাঁ, এইখানে আপনি জাস্ট আপনার ডিজাইনগুলো যখন পাবলিশ করবেন, আপনার কন্টেন্টগুলো যখন পাবলিশ করবেন, কেস স্টাডিগুলো যখন পাবলিশ করবেন, আপনার কিন্তু আলাদা করে কাজ করতে হইতেছে না, তাই না? আপনি যেই কাজগুলো ফাইবারের প্রজেক্ট করতেছেন বা আপনি যেই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাক্টিভ ওইখানে করতেছেন, ওই কাজগুলাই জাস্ট আপনি শেয়ার করেন যে হ্যাঁ, এই কাজটা করার সময় আমার থট প্রসেস কী ছিল, আমার চ্যালেঞ্জেস কী ছিল, হ্যাঁ, ওই চ্যালেঞ্জগুলো আমি কীভাবে ওভারকাম করছি, জাস্ট এই স্পেসিফিক জিনিসগুলা আপনি তুলে ধরেন আপনার কেস স্টাডিতে। তখন একটা ক্লায়েন্ট যখন এসে দেখবে যে হ্যাঁ, ওর 6 মাস আগের একটা কেস স্টাডি কীরকম ছিল অ্যান্ড 6 দিন আগের কেস স্টাডিটা কীরকম, হ্যাঁ, ক্লায়েন্ট একটা ভিজুয়াল চেঞ্জ দেখতে পারবে আপনার গ্রোথের উপর। হ্যাঁ, তো আপনি যখন শেয়ার করতেছেন, আপনি যখন ডকুমেন্ট করতেছেন, তখন কী হইতেছে, একটা ক্লায়েন্ট এসে আপনার সাথে রিলেট করতে পারতেছে, আপনাকে চিনতে পারতেছে, বুঝতেছে যে হ্যাঁ, এই মানুষটা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে। এখন আমি যদি আমার কেস স্টাডিগুলো শেয়ার না করি, আমি যদি আমার কম্পিটিটরদের ভয়ে এগুলোকে এক্সপোজ না করি, তখন কী হইতেছে, আমার ক্লায়েন্ট আমাকে সন্দেহ করতেছে যে আমি অ্যাকচুয়ালি এক্সপার্ট নাকি জাস্ট আমি ব্র্যাক করতেছি। হ্যাঁ, যখন আমার এক্সপার্টাইজ আমার প্রুফ করতে হবে, তখন অবশ্যই আই হ্যাভ টু পুট মাই ওয়ার্ক আউট দেয়ার, তাই না? তো এই কাজগুলা যখন আমি শো অফ করতে থাকবো, যখন আমি এক্সপোজ করতে থাকবো, তখন বিভিন্ন ক্লায়েন্ট আমার কাজগুলো এক্সপ্লোর করবে অ্যান্ড অটোমেটিক্যালি কী হবে, যে আমার ওই পিচ করার যে দরকার ছিল, যে আমি ওদেরকে পিচ করব, ভাই আমি কাজটা পারি, আমাকে কাজটা দেন, ওই কাজটা অনেকটা সহজ হয়ে যায়, কারণ ক্লায়েন্ট অলরেডি আপনার ব্যাপারে একটা আইডিয়া জানে, ক্লায়েন্ট অলরেডি আপনার কাজে ইমপ্রেস, দেন আপনাকে অ্যাপ্রোচ করতেছে। অ্যান্ড দিস ক্যান বি এ ইনকাম স্ট্রিম অলসো, তাই না? এটা একটা লিড জেনারেশন স্ট্রিমও হতে পারে। ওরা আপনার যখন বিভিন্ন প্রোফাইল ঘাটতেছে, ওইখান থেকে আপনাকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করলো অ্যান্ড ওইখান থেকে আপনি একটা কাজ পাইলেন। তাহলে আপনার কী হইতেছে, মার্কেট প্লেস ডিপেন্ডেন্সি যেটা, ওইটা থাকতেছে না, অ্যান্ড আপনার একটা নিজের প্ল্যাটফর্ম ক্রিয়েট হইতেছে যেটা আপনার কন্ট্রোলে আছে অনেকটাই, যেখানে হয়তো মার্কেট প্লেস বায়ারের উপর বায়াসড হয়ে আপনাকে হয়তো বিভিন্ন কারণে রেস্ট্রিক্টেড করে দিতেই পারে, তাই না? অ্যান্ড সাপোর্টের ক্ষেত্রে এটা অনেক মিসকনসেপশন থাকে মানুষের। সাপোর্ট মেম্বার কিন্তু আবার সবাই একরকম না, হ্যাঁ, এক একজন এক এক রকমভাবে সাপোর্ট দেয়। লাইক আমি যখন সাপোর্ট দিব, তখন আমি ট্রাই করব প্রবলেমটা পুরোপুরি সলভ করে দিতে, বা বোথ সাইডের যেন বেনিফিশিয়াল হয়, বোথ সাইডের জন্য যেন জিনিসটা খুব সুন্দরভাবে সর্ট আউট হয়, ওইটা আমি হয়তো ফোকাস করব। কিন্তু আরেকজন এমন থাকতেই পারে যে লাইফে ডিপ্রেসড, ও আসছে সাপোর্ট দিতে, তো ও কী করতেছে, ও হয়তো কেয়ার করবে না, ও হয়তো আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করে দিতে ওর গায়ে বাঁধবে না, তাই না? ইভেন এশিয়ান কেউ হলে হয়তো জেলাসির কারণে আপনাকে করে দিতে পারে, তাই না? অনেক কারণে হইতে পারে। তো যারা সাপোর্টে থাকে, ওদের যতটুকু পাওয়ার হাতে থাকে ওটাকে ওরা মিস ইউজও করতে পারে। তো এইসব ক্ষেত্রে নট নেসেসারিলি সবসময় আপনার ফল্ট। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে যে এমন মানুষ এমন সার্ভিস দিতেছে, এমন জিনিসপাতি করতেছে, তারপরেও ব্যান হইতেছে না, কিন্তু আপনি করেন নাই বা করছেন খুবই অল্প পরিমাণে, যেটা হয়তো মাফ করে দেওয়ার মতো ছিল, কিন্তু ওটা আপনাকে মাফ করে নাই।
যেখানে ওই আরেকজন হয়তো সেম জিনিসটা প্রোভাইড করতেছে, তাই না? এরকম হয়। তো এইসব ক্ষেত্রে আপনাদের অবশ্যই যখন শুরু করতেছেন, যখন শুরু করে ফেলছেন, মোটামুটি ভালো ট্র্যাকশন পাইতেছেন, অর্ডার আসতেছে, তখন এই জিনিসগুলো নিয়েই আপনার মেইন পোর্টফোলিওটা বিল্ড করে ফেলা নিজের কন্ট্রোলের ওয়েবসাইটগুলোতে বা নিজের কন্ট্রোলের সোশ্যাল মিডিয়াগুলোতে। তাহলে কী হইতেছে, এক একটা ইনকাম স্ট্রিম, এক একটা লিড স্ট্রিম হয়ে যেতেছে। ওইখান থেকে আপনি যখন ক্লায়েন্টদেরকে অনবোর্ড করতেছেন, তখন আপনার মার্কেট প্লেসের বাইরে ভালো একটা ক্লায়েন্ট বেস হয়ে যেতেছে। অ্যান্ড এটা আপনার যেহেতু মার্কেট প্লেসের এক্সপিরিয়েন্স আছে, তো আপনি ইজিলি মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করতে পারবেন। একটু কিছু হ্যাসেল হয় ম্যানেজ করার ক্ষেত্রে, কিন্তু আপনি যদি কোনো একটা সিআরএম টুল ইউজ করে নেন বা আপনি যদি কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করেন আপনার প্রজেক্টগুলো ম্যানেজ করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ব্যাপারগুলো সহজ। তো এই ব্যাপারগুলো নিয়ে আবার পরে আলোচনা করব অন্য কোনো পডকাস্টে। আপাতত এই পর্যন্তই। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।